এবং ওখানে আমাদের এই পাঁচাটার দল, এই চাটুকারের দল, যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না, তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন, কালকে সব উল্টাই দিব। ডু বি রিয়েলি বিলিভ যে জনাব ওবায়দুল কাদের চাচা, ওনাকে আমি চাচা বলি, উনি আবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে সংগ্রাম করে ক্ষমতা আনতে পারবেন, অথবা একটা আওয়ামী লীগের একটা সম্মানজনক জায়গায় আনতে পারবেন? ইফ নট, হোয়াট আর উই ওয়েটিং ফর? উনি তো এখন কিছুই করছেন না, মানে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেকেই দেখছি। উনি টোটালি অ্যাক্টিভ আছেন, উনি ওনার কাজ করার চেষ্টা করছেন, দলকে তো উনি ভালোবাসেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি কি করছেন আসলে? কারণ আমার কি করছেন এটা ওনাকে আপনার জিজ্ঞেস করতে হবে, আমি অত কিছু বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে দলকে তো আর সে ভালোবাসা বন্ধ করবে না, সে তো আওয়ামী লীগ। নির্বাচনের ফলাফল যেভাবে ঠেকিয়ে অন্যায়ভাবে একজন থাকলো, এটার ভোগান্তি আজকে কার হচ্ছে? আপনি বলেন? আওয়ামী লীগের হচ্ছে। এই নির্বাচনের ফলাফল এরকম আরো কত জায়গায় হয়েছে, সেটা ভোগান্তি আজকে জননেত্রী শেখ হাসিনা হচ্ছে। এবং আমি কেন হেরে গেলাম? আপনি আজকে আমার ভোটের আবার ভোট গণনা করেন, আমি আজকে লিখে দিলাম আপনাকে আমি জয়ী হয়েছি, কিন্তু না, আমি দলের প্রতি 100% অনুগত। আমি কখনোই ওই সময় আমার দল বিব্রত হোক এরকম কোনো কথা বলতেও চাইনি, বলতে চাইও না। কিন্তু এখন যে বলছেন তাতে দল বিব্রত হচ্ছে না? না, এখন তো বাঁচতে হবে। দল না বাঁচলে আপনি বাঁচবেন কিভাবে? আমরা তো আস্থা রেখেছি যে ঠিক আছে, যারা স্থানীয় সরকারে যাই করেছে তারপর হয়তো টিকে যাব। আমি তো আমার দুর্বলতা স্বীকার করছি, আমার দায়। শুনেন, আমাকে আপনি সাজা না দেওয়ার কোনো সুযোগ নাই। রাজনৈতিক যেই দুর্বলতা আমি প্রকাশ করেছি তার জন্য সাজা আমাকে পেতে হবে, আজকেও কালকেও। তাই বলে আমি তো এটা কন্টিনিউ করবো না। আমাকে যেটা সত্য কথা সেটা বললাম, আপনি তো অনেক ঘটনাই জানতেন না, যে এখন বললাম। আমি কি পলিটিশিয়ান আর আমি কি রাজনৈতিক কর্মী? ওই যে টাকা খাওয়ার যে অডিও, পুলিশের ভয়ে তো ছাড়া যায় না অডিও। আমি তো আপনাকে বলে দিলাম পুরো জিনিসটা। আপনি যিনি মুখ্য সচিব হবেন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তিনি এমপি হবেন কেন? মানে আপনি চাকরি ছাড়লেন, এমপি হইলেন, এর থেকে বেটার লাইফ তো আর হয় না। তাইলে তো আমরা ব্যবসা বাণিজ্য ছাইরা দিয়া আমাদের টিনেজ থেকে আমার বাবাকে অনুসরণ কইরা সবকিছু ফালাইতে রাজনীতি করলাম, তাহলে এটা সার্থকতা কোথায়? তাহলে তো বিসিএস ক্যাডার হয়ে মুখ্য সচিব হয়ে চাকরিটা ছাইরা দিয়ে এমপি হওয়া উচিত ছিল। আপনি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে? কোথায় উই ওয়েন্ট রং? আপনি মুখ্য সচিবের যদি কাজিন হন, একটা বললাম, সে তো মোটর শ্রমিকের, আপনি রাঙ্গা সাহেবের ইন্টারভিউ নেন, সে তো মোটর শ্রমিকের রাজনীতি, একটা পুলিশের এসপি, সে মোটর শ্রমিকের রাজনীতিতে ঢুকে চাঁদার ভাগ নেয়। আপনি কি মনে করেন সেটাকে সহজ কথা মনে করেন? টিপু মুন্সির মধ্যে একটা বীর মুক্তিযোদ্ধা বাণিজ্য মন্ত্রী ছিল, সেও তাকে হুজুর হুজুর করতেছে। আপনি বুঝতেছেন না যে আমি কি বলতে চাচ্ছি? রাজনীতি কি রাজনীতিবিদের হাতে ছিল নাকি? এখনো অনেকে বলে না, লজ্জায় ভয়ে চিন্তা করে যে যদি আমি কিছু না পাই, বলতেছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে সমানে। লজ্জা শরম নাই তো, বেহায়ার দল। এমন এক সাবেক এমপি রেকর্ডিং আমার কাছে আছে, আপনাকে বলি, মজা পাবেন আপনি শুনতে। ধরেন রংপুর থেকে আপনি যদি খুব দ্রুত গতিতে গাড়ি চালায় আসেন, কত সময় লাগে ঢাকায় আসতে? বলেন, আপনার অভিজ্ঞতাই ভালো। একটা ধারণা করেন কত সময় লাগে খুব জোরে চালায় আসলে? 5 ঘন্টা। মানে নিজেকে না মেরে আর কি। ছোটবেলায় একটা লাইন শুনতাম যে 3 ঘন্টায় গুলিস্তান আর নাইলে কবরস্থান। লাইন শুনতেন কখনো? 3 ঘন্টায় গুলিস্তান নাইলে। ওইভাবে যদি গাড়ি না চালান, তাছাড়া 5 ঘন্টায় আসবেন, ঠিক আছে না? তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা এবং তোমরা 5 থেকে 6 ঘন্টার ভিতরে যাতে ঢাকায় আসতে পারো, এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকবা। আপনি জানেন এমপি কি বলে নেত্রী? বলে, নেত্রী আমি আমার সব লোকজন নিয়ে রংপুর থেকে 4.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো। এখন হাউ ডু ইউ মেনটেন? শ্রাব্য ভাষা ব্যবহার করে এর কথা আপনি কিভাবে কোট করবেন? এর মধ্যে একটা চাটুকার মিথ্যুক লোক কি করবেন? চলতেছে, কিন্তু চলছে মানে কি? ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজিক আলাপ, যেখানে আপনার দলীয় সংগঠিত হওয়ার আলাপ, সেটাও চলে যাচ্ছে জামাত এবং বিএনপির কাছে। জামাত বিএনপি তো আমার বন্ধু না, সেটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ। তার মানে এখনো যারা অর্গানাইজ করতেছে, they don't know how to do it, because 15 বছর 16 বছর আসল রাজনীতি না করার কারণে যারা এখন চেষ্টা করতেছে তাদের সাহায্য করার চেষ্টাটাকে ছোট করে দেখতে চাই না। কিন্তু তারা কি জানেন কিভাবে করতে হবে কাজটা? তারা তো জানেন না। তো সবাই এত তেল দেন কেন? মানে আপনি বলছিলেন যে মানে এত চাটছেন কেন? সবাই চাটলেই লাভ হয়, না চাটলে হয় না, ব্যাপারটা এরকম? সবাই তেল দেয় কারণ ভাবে যে ইউনূস সরকার বেশি দিন থাকবে না, তারপরে বিএনপি যদি
তার মানে তেলে যেভাবে লাভ হয় বা চেটে লাভ না, বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে তাতে বিএনপিও খুব অজনপ্রিয় হয়ে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবশ্যম্ভাবী, আর যদি ফিরে আসে তাহলে আমাকে একটা এমপি হতে হবে, আমাকে একটা নৌকা মার্কা নমিনেশন পেতে হবে, আমাকে একটা মন্ত্রী হতে হবে, এবং এই যে আমার আয় ইনকাম যা থেমে গেছে এটা আমাকে আবার চালু করতে হবে। সুতরাং আমার তেল মারা ছাড়া তো কোনো উপায় নেই, তেল মেরেই তো আমার জায়গাটা রাখতে হবে, কারণ আমরা তো শিখে গেছি যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না। সুতরাং এর ব্যতিক্রম হবে। কদিন আগে আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আমার অনুষ্ঠানেই এস এম কামাল হোসেন, এবং তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাকে সবসময় ওবায়দুল কাদের সাথে দেখা যেত। আমি আপনাকে একটা নির্মোহ কথা বলি, কোন 18 বছর বয়সের সবুজ সন্তানের হৃদয়ের গভীরে যদি গেঁথে যায় যে আমি অমুক লোকটাকে নিয়ে হাসাহাসি করবো, তাকে আমি গুরুত্বের সাথে নিব না। আপনি পৃথিবীর এই পার থেকে ওই পার, উত্তর মেরু দক্ষিণ মেরু এক করে ফেলতে পারবেন, তাকে দিয়ে আপনি কোনোদিন ওই টিনেজার বা ওই ইয়াং ছেলেটা বা মেয়েটার হৃদয় জয় করতে পারবেন না। রাজনীতি যদি আপনি আপনার ছেলে মেয়েদের জন্য করেন তাহলে আপনাকে সিদ্ধান্ত একরকম নিতে হবে। আর এস এম কামাল হোসেন ভাই তারা আমার খুব ঘনিষ্ঠ, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। তারা একটা স্ট্রাকচারে আছেন, নেতা হয়েছেন, এমপি হয়েছেন, তাদের জন্য অনেক কথা বলা হয়তো বা কঠিন হয়, কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু এরশাদ বিরোধী আন্দোলনে সে একটা খুব ভালো জায়গায় ছিল এবং তাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি, সে আসল রাজনীতি কি এটা সে জানে, বোঝে, কিন্তু বলতে পারে না। ঈশা ভয় পায় যে সামনে যদি নমিনেশন না পায় বা যদি আবার এমপি না হইতে পারে বা এমপি হইলেও যদি মন্ত্রী না হইতে পারে, ঠিক আছে তারটা তার জায়গায় থাকুক, আমি ওই জায়গাটা যেতে চাই না। যেহেতু আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি খুব আলট্রুইস্টিক রিজনে রাজনীতি করতে এসেছি, আলট্রুইস্টিক রিজনেই রাজনীতি করতে চাই, করব ইনশাল্লাহ। সেজন্য আমি আসলে অত রাগ ঢাক রেখে অত ভয় ডর করে কথা বলার বিশ্বাস করি না। কারণ আমি তো একটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বলেছিলাম বহু ছেলেমেয়ের মাঝে যে a politician is not necessarily a leader. A leader can be politician, but a politician always cannot be a leader. কারণ লিডারশিপের ব্যাপারটা অনেক বড়, সে অনেক কুটচাল অনেক কিছুকে বাদ দিয়ে একেবারেই, আমি বলবো একেবারেই বোকার মতো অনেক সময় একটা অবস্থান নিয়ে নেয়। রাশিদ রহমান, আবার একটু ওই প্রসঙ্গটাতে আসি যে ওই যে নতুন মানে নেতৃত্বের কথা যখন আপনি বলছিলেন, মানে গণঅভ্যুত্থানের পর এখন থেকে 8 মাস আগে সজীব অজিত জয়কে, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তাকে এই প্রশ্ন করা হয়েছিল, রয়টার্স প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রার্থী তিনি হবেন কিনা। তিনি বলেছিলেন যে আমার মা এই টার্মের পর অবসর নিতে যাচ্ছেন, যদি দল চায় তিনি অবশ্যই বিবেচনা করবেন। এরকম কি কোনো বিবেচনার কথা আপনি আপনার দলের মধ্যে শুনেছেন? আর আপনি সাবেক তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছিলেন, তিনি সজীব জয়ের বন্ধু বলে আমরা জানি, তিনি বলছেন যে দলে শতভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল, নেতৃত্ব পুনর্গঠনের কোনো সম্ভাবনা নেই, কোনো নেতৃত্ব পরিবর্তনের আভাসের কথা তিনি বলছেন না। এরকম আসলে কোনো আলোচনা কি আছে দলের মধ্যে নেতৃত্ব নেই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এটা নিয়ে আমিও কোনো কথা বলছি না। আমি বলতে চাইছি ওটা যে those who have failed us, আপনি তাদেরকে দিয়ে আবার পারবেন কিনা? উত্তর হচ্ছে পারবেন না। কথা পরিষ্কার, আমার কথা কোনো অ্যাম্বিগুইটি নেই। those who have failed us, যারা আমাদেরকে অলরেডি ব্যর্থ করে দিয়েছে বিভিন্ন কারণে, ব্যক্তিগত লিপ্সা, ব্যক্তিগত লালসা, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত পর্যায়ে নিজের স্বার্থকে চরিতার্থ গিয়ে অবিচারের জায়গাগুলো তৈরি করা, অপরাধ করা। এবং ওই জন্য প্রথমে বলেছি যে আমার মনে হয় না জননেত্রী শেখ হাসিনা সব ইনফরমেশন ঠিক মতো পাচ্ছেন। আই ডোন্ট থিঙ্ক সো। শুনেন, আমি আপনার কাছে কথা বলি, আমার এলাকার যে এমপি হয়েছে জাকির হোসেন সরকার, আমার তার রেকর্ডিং আমার কাছে আছে, মাইক লাগায় শিক্ষক বিক্রি করতেছে। এই রেকর্ডিং যখন আমি পাঠাইলাম যে এটা কি করবো অ্যাকশন নেওয়ার জন্য, এটা নেত্রী পর্যন্ত পৌঁছাইতে দেয়নি, তার আগেই তো সব শত্রু হয়ে গেছে আমার। আপনার মুখ্য সচিব ছিল একজন, ছিল না আবুল কালাম আজাদ, এমপি হয়েছিল, সে আর তার কাজিন মিজানুর রহমান নামে এক পুলিশের এসপি ছিল রংপুরের, পরে রাজবাড়ির বোধহয় এসপি ছিল, পরে এডিশনাল আইজি না কি জানি হয়েছে, আমি অত কিছু জানি না। এই দুজনে মিলে যে এমন এক পরিস্থিতি তৈরি করলো যে কত বড় উন্মাদ দুর্নীতিবাজ যে মাইক লাগায় শিক্ষক বিক্রি করে স্কুলে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় নাই। আমার কাছে তো রেকর্ডিং আছে, এখন 71 টিভি সে রেকর্ডিং পেয়ে প্রোগ্রাম করে ফেললো, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম ভাই নিউজ করে ফেললো। কি হইলো এখন বলতে চাই না। পুলিশেরই কোন এক মহল যারা এই তথ্য প্রযুক্তির ব্যাপারগুলো দেখে, তারা ফোন করে বলতেছে এটা চালায়েন না, এটাকে অফ করেন। এখন আপনি কি ওই লোকগুলাকে দিয়ে পারবেন নাকি ফিরতে?
এটা সম্ভব? Do you think you can come back? It's not going to happen. আমি তো আপনাকে একটা প্রায়োগিক উদাহরণ দিলাম, আমি কখনো তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। I still have the recording. আপনি ফরেনসিক চেক করেন, মাইক লাগায় শত শত মানুষের মাঝখানে কি ধরনের ডিবাউচারি, ভ্রষ্টাচার এটা মনে করতেছেন আপনি? এটা তো হয়েছে ভাই, আমি তো কিছু বলতে পারিনি, আমি চুপচাপ, আমাকে এটা সহ্য করতে হয়েছে। আপনি এটাও জানবেন, গোলাম রব্বানী নামে এক লোক, মানে আজকে যে নির্বাচনটা একটা চ্যালেঞ্জ না আমাদের জন্য, নির্বাচন নিয়ে আমাদের সামনে প্রশ্ন উঠছে বিভিন্ন রকম, যে আমরা নাকি ভালো নির্বাচন করি নাই, কেন হচ্ছে? আপনাকে আমি একটা বাস্তব ঘটনা বলি, যদি আপনার মানে সাহস থাকে এটা সলভ করার, তা বলে দিই আপনাকে ঘটনাটা। আপনার মনে হয় 2015 সালে একটা উপজেলা নির্বাচন হয়েছিল। সেই উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মিঠাপুকুর কলেজ, রংপুরের মিঠাপুর কলেজের একজন শিক্ষক, তার নাম জনাব গোলাম রব্বানী, যিনি সক্রিয়ভাবে জামাত ইসলামী করেন। ওকে, সে উপজেলা নির্বাচনে দাঁড়ালো। আর এই যে জাকির হোসেন সরকার, যে এখন এমপি হলো, মানে সাবেক হয়ে গেছে আর কি, সেও দাঁড়ালো। সে উপজেলা চেয়ারম্যান ছিল, সেখান থেকে আবার নতুন মানে পুনর্নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছে। 2015 সালে আমার পিঠে একটা অস্ত্রোপচার হওয়ার কারণে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে দীর্ঘ 3 মাস আমাকে থাকতে হয়েছে। সেই সময় নির্বাচন, আমি দেশেও নাই। সেই নির্বাচনে এই জাকির হোসেন সরকার 55,000 ভোটের ব্যবধানে এই জনাব গোলাম রব্বানীর কাছে হেরে গেলেন। তাইলে ওই এলাকার মানুষ কি ভাবলো যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। তাছাড়া তো জামাতের একজন প্রার্থীর জেতার কথা না, রাইট? এখন দেখেন সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে, তখন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাহেব জীবিত ছিলেন, মরহুম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তখন এই জাকির হোসেন সরকারি মাহবুব আলমকে ধইরা কি একটা মামলা না কি করলো, দেখা গেল যে এই গোলাম রব্বানী আর শপথ দিতে পারে না। তো স্থানীয় সরকার ম্যানুয়ালে বলা আছে, যতক্ষণ না নতুন নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ না করবেন, মানে শপথ গ্রহণ করে প্রথম সভা না করবেন, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পূর্ববর্তী উপজেলা চেয়ারম্যানের হাতে থাকবে। এখন বুঝেন, যেই লোক 55,000 ভোটে হেরে গেল, সে দীর্ঘ 3 বছর এই মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকবে এবং ফাইলে সই করতেছে। কত বড় দুর্নীতি, কত বড় অনিয়ম, একটা প্রায়োগিক উদাহরণ। এবং ওই এলাকায় কি ধরনের বিস্ফোরণ হচ্ছে মনে করেন। আমার এলাকাটা মূলত আওয়ামী লীগের এলাকা, কিন্তু সেখানে 55,000 ভোটের ব্যবধান, বুঝতে পারছেন তো? তার মানে এই জাকিরকে দলমত নির্বিশেষে সবাই পরিত্যাগ করেছিল, কিন্তু 3 বছর তারা তাদের ভোটের ফলটা পাচ্ছে না। তারপরে আপনি কেন হেরে গেলেন? মানে না বলছি, আমি আসছি, আমি বলবো। তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বেআই সাহেব, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি হঠাৎ করে ওই এলাকার সবাইকে ডাইকা বলতেছেন যে কি ব্যাপার, স্থানীয় সরকার উপজেলা চেয়ারম্যান জয়ী হয়েছে একজন, সই করতেছে আরেকজন, এটা তো আমি দুদকের মামলা খাবো, এটা তো আমি অ্যালাউ করবো না। তখন উনি কি করলেন, পুরা উপজেলা পরিষদ পুরানো যেটা, ওটাকে ভেঙে দিয়ে ইউনোর উপর পুরো দায়িত্ব দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে, কোথায় মাহবুবে আলম সাহেব, কোথায় জাকির হোসেন সরকার, আর কোথায় ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব? এই নির্বাচনের